আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবচেয়ে বড় আপডেট হলো পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির ইরান গিয়েছিলেন। এই ভিডিওটি দেখুন, নিশ্চয়ই ভুলে যাননি। আর আমি আপনাদের আগেই বলেছিলাম যে তিনি আমেরিকার বার্তা নিয়ে গিয়েছিলেন, আমেরিকার কোনো কথা বলতে গেছেন, অনুরোধ করতে গেছেন। ভদ্র মহোদয়গণ, খোলাসা হলো যে এই আসিম মুনির প্রথমে ট্রাম্পের সাথে কথা বলেন, ট্রাম্প তার মাধ্যমে ইরানে মেসেজ পাঠান এবং আসিম মুনির গিয়ে ইরানের সাথে উচ্চ পর্যায়ে মিটিং করার পর ইরানকে বলেন যে ডোনাল্ড ট্রাম্পের অফার আপনাদের জন্য এই যে আপনারা কেবল হরমুজ প্রণালী খুলে দিন, এর বিনিময়ে আপনাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, আপনাদের যে টাকা ফ্রিজ করে রাখা হয়েছে তা ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি আপনাদের কাছে এই অনুরোধ যে আপনারা আপনাদের প্রক্সিদের মাধ্যমে হামলা বন্ধ করে দিন। এছাড়াও আরও একটি বড় কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমরা অবরোধ তুলে নেব, আপনারা আরামে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এরপর ইরানের কর্মকর্তারা কোনোরূপ বাড়তি চিন্তা না করেই সাফ জানিয়ে দিলেন যে আমেরিকা আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, আমেরিকা প্রথমে সেই সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করুক, তারপরে আমরা বিষয়টি নিয়ে ভেবে দেখব। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মুখে মুসলমান তথা ইরান জুতো পেটা করেছে। পাবলিক ডোমেনে এসে ট্রাম্প বলেছে যে হরমুজ প্রণালী খোলা আছে, আমরা জিতে গেছি, এবং গোপনে পাকিস্তানের আসিম মুনিরের মাধ্যমে বার্তা পাঠাচ্ছে যে ভাইয়া বিষয়টি শান্ত করে দাও, হরমুজ খুলে দাও, এর বদলে আমরা তোমাদের সমস্ত দাবি মেনে নিতে রাজি আছি। ইরান বলছে ভাই দূর হয়ে যাও। ইরান বলছে তোমরা আগে যে ওয়াদাগুলো করেছিলে সেগুলো রক্ষা করো, তারপর দেখা যাবে কি করতে হবে। ভদ্র মহোদয়গণ, ইরান হরমুজ প্রণালীতে আবারও একটি ট্যাঙ্কারের উপর হামলা চালিয়েছে। এ বিষয়ে আগে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, ইরানের পক্ষ থেকেও বার্তা পাঠানো হয়েছিল, বোঝানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু ট্যাঙ্কারটি থামেনি, সামনে এগোতেই থাকে। ইরানের বলে দেওয়া পথ অনুসরণ করছিল না, যার ফলে ইরান ওই ট্যাঙ্কারে হামলা চালায়। তবে ট্যাঙ্কারটি কোন দেশের ছিল তা এখনও নিশ্চিত নয়। ওদিকে ডোনাল্ড ট্রাম্প আবারও টুইট করে দাবি করেছে যে আমরা হরমুজ প্রণালীতে বিছিয়ে রাখা মাইনগুলো ধ্বংস করে দিয়েছি, ইরানের ছোট ছোট নৌকাগুলোকেও আমরা ধ্বংস করে দিয়েছি, পিছু হটিয়ে দিয়েছি, হরমুজ খোলা আছে। এরপর সে বলেছে ইরানের পিক্স এক্স মাউন্টেনের উপর আমাদের নজর রয়েছে, আমরা তাদের বেশ কয়েকটি নিউক্লিয়ার প্লান্ট এবং নিউক্লিয়ার এলাকা ধ্বংস ও বরবাদ করে দিয়েছে। এরপরেও যদি ইরান হরমুজে পুনরায় মাইন বিছানোর চেষ্টা করে তবে আমরা হরমুজে বড় ধরনের হামলা চালাবো। এটাই ঘটে যখন ডোনাল্ড ট্রাম্প অপমানিত হয়, তখন সামনে এসে হুমকি দেয়, ইজ্জত আর কি বা বাকি রইল। অন্তত পাকিস্তান তো নিশ্চয়ই এটা দেখেছে যে তাদের আসিম মুনির যাচ্ছে, ইরানের কাছে অনুরোধ করছে যে ট্রাম্প আপনাদের সাথে কথা বলতে চান, চুক্তি করতে চান, আপনাদের বিরুদ্ধে এই যে অবরোধ রয়েছে তা তুলে নেবেন, আপনাদের টাকা রিলিজ করে দেবেন, নিষেধাজ্ঞা তুলে দেবেন। কিন্তু ইরান পরিষ্কার না করে দেয় দূর হ। তাই অন্তত পাকিস্তান তো বুঝতে পেরেছে যে ইরান কতটা ক্ষমতায় রয়েছে। এখন এরপরে এই ধরনের টুইট করে ডোনাল্ড ট্রাম্প লোকজনকে বিভ্রান্ত করতে চায়। ইরানের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অপমান করে উপযুক্ত জবাব দিয়ে বলেছেন আমেরিকা প্রথমে নিজেদের সুর ঠিক করুক, তারপরে কথাবার্তার বিষয়টি দেখা যাবে। আমেরিকা এত বেশি বিপাকে পড়ে গেছে যে ইরানের এই যে 5 জন আইআরজিসির শীর্ষ কর্মকর্তা আছেন, আমেরিকা তাদের মাথার উপর $5 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে, তাদের উপর $5 মিলিয়ন পুরস্কার ধার্য করেছে যে ভাই আপনারা আইআরজিসির এই কমান্ডারদের সন্ধান দিন, আমরা আপনাদের পুরস্কৃত করব। পুরো পৃথিবীর জন্য হুমকি হয়ে উঠেছে ইসরায়েলের প্রস্তুতি এই রকম যে আমরা মহাশূন্য থেকে আমাদের শত্রুর উপর হামলা চালাবো। বুঝতে পারছেন না? মহাকাশে ইসরায়েল নিজেদের উপস্থিতি বাড়ানোর ফন্দি আঁটছে এবং চেষ্টা করছে যেন আমরা আমাদের অস্ত্র ও লেজার ডিফেন্স সিস্টেম মহাশূন্যে আকাশের উপর মোতায়েন করতে পারি, যাতে যখন ইচ্ছা শত্রু ধ্বংস করে দিতে পারি। আমেরিকা তো কিছু করতেই পারছে না, তাই কেবল ইরানের উপর নিষেধাজ্ঞা বাড়িয়ে চলছে। এখন আমেরিকা ইরানের উপর যে নতুন নিষেধাজ্ঞাগুলো আরোপ করেছে তার মধ্যে ভারতের 4টি কোম্পানিও জড়িয়ে পড়েছে। অর্থাৎ এই আমেরিকা ইরানের পাশাপাশি ইরানের সহযোগী দেশগুলোরও মারাত্মক ক্ষতি করছে। আসিম মুনিরের সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভিও ইরানে কথা বলতে গিয়েছিলেন, আর ইরান সাফ জানিয়ে দেয় যে ভাই আমেরিকা প্রথমে আমাদের সাথে করা পুরনো কথা ও পুরনো প্রতিশ্রুতি বা শর্তগুলো পূরণ করে দেখাক, তারপর আমরা সামনের কথা ভেবে দেখব। এই মুহূর্তে আমাদের কোনো চুক্তি করার নেই। এখন ইরান থেকে এই সমস্ত কথা শুনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যখন ফিরে আসেন তখন ওই নাকভি সাহেব আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে দেখা করেন এবং সেখানে ইরানে কি কি কথা হয়েছে, কিভাবে ইরান রাগ প্রকাশ করেছে, কিভাবে ইরান চুক্তি না করার কথা সাফ জানিয়ে দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের অফার যে তারা ফিরিয়ে দিয়েছে, এই সমস্ত ব্যাপার আমেরিকার এনভয়কে গিয়ে জানান। আমার বন্ধুরা, আপনাদের কি মনে আছে যে যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইউএই, বাহরাইন, কাতার, ওমান, কুয়েত
সব জায়গা থেকে, এমনকি সৌদি আরব থেকেও তার কূটনীতিকদের সরিয়ে নিয়েছিল। তাদের হাত পা কাঁপছিল, পাছে না ইরান কোনো কাণ্ড ঘটিয়ে দেয়। এখন বন্ধুরা, ওই সমস্ত দেশগুলো থেকে আমেরিকা যেখান থেকে নিজেদের কূটনীতিকদের সরিয়ে নিয়েছিল, সেই সমস্ত আরব দেশ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকা আবার নিজেদের কূটনীতিকদের ফিরিয়ে পাঠাচ্ছে। আমেরিকার একটি রিপোর্ট সামনে এসেছে। এটি একটি সরকারি রিপোর্ট। এই রিপোর্টে যে সমস্ত তথ্য ফাঁস হয়েছে, তারপর ডোনাল্ড ট্রাম্প আরও বেশি গালমন্দ খাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের উপর লোকজন ভীষণ ক্ষেপে আছে। রিপোর্টটি হলো, যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা চালিয়ে হুজ্জাতুল ইসলাম খামেনিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, তখন সিআইএর প্রধান চিফ বলেছিলেন যে ট্রাম্প সাহেব যদি এমনটা করেন তবে মনে রাখবেন ইরান পুরোপুরি অ্যাক্টিভ মোডে চলে যাবে, উন্মাদ হয়ে বড় বড় হামলা চালাবে, আমাদের মিত্রদের উপর হামলা করবে, এবং শুধু তাই নয়, পুরো এলাকা যুদ্ধ শুরু হয়ে যাবে, পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এবং আপনারা যে শাসন ব্যবস্থা ফেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এই শাসন ব্যবস্থার পতনের পর যে পরবর্তী শাসন ব্যবস্থা আসবে তা আরও অনেক বেশি কঠোর হবে, এবং তারা পরমাণু অস্ত্র অবশ্যই তৈরি করবে। সিআইএর প্রধান একথা বলেছিলেন। ডোনাল্ড ট্রাম্প তা পাত্তাই দেননি। এরপর আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সও ডোনাল্ড ট্রাম্পকে আটকান এবং বোঝান যে হামলা যেন না করা হয়, ইরানকে আরও একটি সুযোগ দেয়া হোক, আলোচনার মাধ্যমে বিষয়টি ঠিক করার চেষ্টা করা হোক, নতুবা পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যাবে। ট্রাম্প তার কথাও শোনেননি। এরপর আমেরিকার যুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং সিনিয়র জেনারেল কমান্ডাররাও সতর্ক করেছিলেন যে আমরা যদি খামেনিকে হত্যা করি তবে আমাদের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনবে। আমাদের কাছে এত অস্ত্র নেই যে আমরা দীর্ঘ সময় ধরে ইরানের সাথে লড়াই করতে পারি, আর ইরান ঠিকই লড়বে। ইরান সারা এলাকায় মিসাইল বর্ষণ করবে, মারাত্মক সমস্যা তৈরি হবে। কিন্তু ট্রাম্প তার নিজের মিলিটারির কথাও শোনেননি, কমান্ডারদের কথাও শোনেননি। ট্রাম্প যার কথা শুনেছিলেন তিনি হলেন নেতানিয়াহু। কারণ নেতানিয়াহু ট্রাম্পকে বলেছিলেন যে ইরান এই মুহূর্তে সবচেয়ে দুর্বল অবস্থায় আছে, ইরান ঘুরে দাঁড়াতে পারবে না, ইরান হরমুজ বন্ধ করতে পারবে না, ইরান কোনো পাল্টা আক্রমণ করতে পারবে না, আর আমাদের মোসাদ তো কাজ করার জন্যই রয়েছে। তাই ট্রাম্প নিজের টিমকে পাশ কাটিয়ে গেলেন। কারো কোনো কথা না শুনে নেতানিয়াহুর কথায় কান দিয়ে ইরানের উপর হামলা চালিয়ে বসেন। আজ সেই গোলাপি শুয়োর দারুণভাবে ফেঁসে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ওই গোলাপি শুয়োর এখন আর কিছুই করতে পারছে না, কেবল মুখে বকে চলেছে। কি বকছে বলুন তো? এই দেখুন, সে একটি টুইট করেছে। সে লিখেছে যে ইরানের মানুষ এক চরম মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের যেসব মানুষ বিক্ষোভ করছে না, ইরান তাদেরও মেরে ফেলছে। ইরান পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে। ইরান তার বাহিনীকে অস্ত্র দিতে পারছে না। ইরানে মানবতার বিরুদ্ধে অপরাধ চলছে। এখন তার মানবতার কথা মনে পড়ছে, তার যুদ্ধ অপরাধের কথা মনে পড়ছে। সে নিজে এবং তার ভাই ইসরায়েলের সাথে মিলে গাজায় যে নরসংহার চালিয়েছে তা কি মানবতার উপর গণহত্যা ছিল না? সেটা কি কোনো অপরাধ ছিল না? আমেরিকা কত নিষ্পাপ মানুষের, লক্ষ লক্ষ ইনোসেন্ট মানুষের প্রাণ নিয়েছে, সে বিষয়ে তো টু শব্দটিও করা হয় না। মোট কথা হলো, ডোনাল্ড ট্রাম্প তো কিছু না কিছু বলতেই হবে, নিজের মান বাঁচাতে হবে। যদি ইরানের অস্ত্র ফুরিয়ে গিয়ে থাকে, সে যদি নিজের সেনাকে অস্ত্র নাই দিতে পারে, তবে তোমরা মায়ের দুধ খেয়ে থাকলে সাহস থাকে তো আরও একবার হামলা করিয়ে দেখাও, ইরানের উপর হামলা করে নাও, বাকি কাজ ইরান নিজেই তোমাকে বুঝিয়ে দেবে। দেখুন, ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইরানে গেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন, উভয়ই একটি চুক্তি করেছেন, একসাথে মিলে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং এ আলোচনা হয়েছে যে হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দেওয়া হোক, সাময়িকভাবে কিছু একটা করা হোক যাতে জাহাজের চলাচল কিছুটা সময়ের জন্য স্বাভাবিক হয়, এবং দুই ভাই মিলে হরমুজ প্রণালীতে বিছিয়ে রাখা মাইনগুলো পরিষ্কার করব। অন্যদিকে ইরান ও ইরানের কর্মকর্তারা ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার উপহাস করেছেন। এই মিমটি একটু দেখে নিন। দিস ইজ ফাইন। চারিদিকে আগুন জ্বলছে, আর একটি কার্টুন বসে আছে এবং বলছে যে সব ঠিক আছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প হলেন সেই কার্টুন যিনি দুনিয়ার চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছেন, অথচ তার নিজেরও যে ক্ষতি হচ্ছে তা সত্ত্বেও তিনি বলে বেড়াচ্ছেন যে সব ঠিক আছে। ইরানের রাষ্ট্রপতি ও ইরানের পার্লামেন্টের স্পিকার আজ থেকে 5 দিন আগে যা বলেছিলেন, আমি সে সময়ও বলেছিলাম যে এই সমস্ত কথা বলা উচিত নয়, কিন্তু এরা এসব বলেই চলেছে, আর এর ফায়দা আমেরিকা তুলছে। দেখুন, আমেরিকার অর্থমন্ত্রীর রিপোর্ট চলে এসেছে। তার বক্তব্য অনুযায়ী ইরানের শীর্ষ নেতৃত্ব স্বীকার করেছে যে আমাদের তৈরি করা অবরোধ কাজ করছে, অর্থাৎ ইরানের ক্ষতি হচ্ছে। ইরানে দৈনন্দিন জিনিসপত্রের ঘাটতি দেখা দিচ্ছে, ইরান বিপাকে পড়েছে। আমাদের অবরোধ ইরানের উপর খুব ভালোভাবে কাজ করছে। আর আমি আমার ভিউয়ার্সদের জানাতে চাই যে এই কথাটি ইরানের রাষ্ট্রপতি নিজেই স্বীকার করেছিলেন। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফও এ কথা বলেছিলেন। তারা বেশ বড় বড় কিছু বিবৃতি দিয়েছিলেন, যার পুরো ফায়দা আজ আমেরিকা তুলে নিয়েছে। আমার বন্ধুরা, ইসরায়েলের টিভি চ্যানেলে কি আলোচনা হচ্ছে তা আমি আপনাদের বলে দিচ্ছি। ইসরায়েলের টিভি চ্যানেলে ইসরায়েলি উপস্থাপকরা বলছেন ইরানের উপর নিষেধাজ্ঞাগুলো এই জন্য আরোপ করা হয়েছে
যাতে ইরানে মুদ্রাস্ফীতি দেখা দেয়, ইরানে নগদ অর্থের সংকট তৈরি হয়, ইরানে এমন এক সংকট তৈরি হোক যার ফলে মানুষ অভুক্ত হয়ে পড়ে। যখন তাদের পেট খালি থাকবে, তারা ক্ষুধার্ত থাকবে, তখন মাথা কাজ করবে না এবং ইরানের সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে। রাস্তায় নেমে আসার পর ইরানের সরকার জনগণকে সামাল দিতে গিয়ে প্রচণ্ড বিপাকে পড়ে যাবে এবং তাদের হাঁটু গেড়তে বাধ্য হবে। আর এভাবেই ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে যাবে। অন্যদিকে আইআরজিসি এর কমান্ডার ও ইরানের সামরিক বাহিনীর সিনিয়র কমান্ডাররা সীমান্তে উপস্থিত তাদের সৈন্যদের মাঝে চলে এসেছেন এবং পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে সদা প্রস্তুত থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। সামনে থেকে শত্রু যদি কোনো কিছু লঞ্চ করে বা কোন রকম ঔদ্ধত্য দেখায়, তবে তাদের উপযুক্ত জবাব দিতে হবে। আমরা শত্রুর কাছে মাথা নত করব না। ইরানের উন্নতির কথা বলতে গেলে দেখুন, এই ধরনের পরিস্থিতির মধ্যেও ইরানের রাষ্ট্রপতি একটি সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেছেন। আমেরিকা কিছুদিন আগেও ইরানের সেতুগুলো উড়িয়ে দিয়েছিল। ঠিক শেষ মুহূর্তে ইরানের ব্রিজগুলোর উপর হামলা চালানো হয়েছিল। দৃশ্যগুলো দেখলে বুঝতে পারবেন যে ওই সমস্ত সেতুগুলো ঠিক করার কাজ ইরান এখনও চালিয়ে যাচ্ছে। ইরান একটানা সেই সেতুগুলো মেরামতের চেষ্টা করে চলেছে। আসুন এবার আপনাদের এমন একটা খবর দেই যা শুনলে মন জুড়িয়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাচার ফাঁস হয়ে যাবে। আমেরিকার কৃষকরা গত 40 বছরের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। ইরানের সাথে যুদ্ধ এবং ইরানের হামলার কারণে আমেরিকার কৃষকদের $60 বিলিয়ন ক্ষতি হয়েছে। সম্মানিত ভদ্র মহোদয়গণ, আপনারা কি তা অনুধাবন করতে পারছেন? $মিলিয়ন কথা নয়, $বিলিয়ন কথা বলছে। আমেরিকার কেবল কৃষকদেরই $60 বিলিয়ন ক্ষতি হয়েছে। গত 40 বছরের মধ্যে কৃষকদের সবচেয়ে বড় ক্ষতি এটি। এই ভুলের জন্য দায়ী কে? ওই গোলাপি শুয়োর। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। অনেকগুলো খবর আছে, ছোট ছোট করে যদি বলি তাহলে বলতে হবে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট আছে। মার্কিন এনবিসি টেলিভিশন জানিয়েছে ইরানের হামলায় আমেরিকা আসলে নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। এতদিন যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ তার চেয়ে আসলে অনেক অনেক বেশি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিআইএর কেন্দ্রগুলো, বিমান, তারপরে আদার যে সমস্ত যা ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার যে সিআইএর কেন্দ্র, গোয়েন্দা সংস্থার কেন্দ্র যেগুলো একেবারে তছনছ করে দিয়েছে। বলা হচ্ছে যে আমেরিকার ইতিহাসে এইরকম বড় ক্ষতির মুখে আর আমেরিকা কখনো পড়েনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে তারা এখনই ইরানে আর কোনো হামলার পরিকল্পনা করছে না, বরং তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের উপরে বড় রকমের চাপ সৃষ্টি করতে চান। এই যে আমেরিকা বলছেন যে তারা ইরানের উপরে আর এখনই কোনো যুদ্ধ বা আগ্রাসন চালাতে চান না, এই কথার ভেতরে অর্থাৎ এই কথার পেছনে অন্য কোনো আলাপ আছে কিনা। কিন্তু ইরান বলেছে যে আমরা আমেরিকার জন্য অপেক্ষা করব না, বা করছি বা কেন, আমরা আগে ভাগেই কেন মার্কিন অবস্থানে হামলা চালাচ্ছি না বা চালাবো না। তার মানে হচ্ছে যে ইরান সম্ভবত ভিন্ন কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এপাশে মার্কো রুবিও বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, তারা যতই বলুক যে আমেরিকার পক্ষ থেকে নতুন করে যে প্রলয়ঙ্কারী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাতে ইরান একেবারে শেষ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। কারণ এরই মধ্যে চীন পরিষ্কার করে বলেছে তারা এই নিষেধাজ্ঞাকে মেনে নেবে না, মানবে না, কারণ এটা একতরফা নিষেধাজ্ঞা আমেরিকার পক্ষ থেকে। এর আন্তর্জাতিক আইনের কোনো ভিত্তি নেই, অর্থাৎ জাতিসংঘ বা আন্তর্জাতিক কোনো সংস্থার পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া না। ওপাশে কাতার বলছে যে তার পক্ষেও এই নিষেধাজ্ঞা মেনে নেওয়া বা নিষেধাজ্ঞায় সহযোগিতা করা সম্ভব হবে না। ইরানের সাথে মোট 15টা বা 16টা দেশের সমুদ্র পথে যোগাযোগ অথবা ভূমিপথে যোগাযোগ, অর্থাৎ ল্যান্ড বর্ডার অথবা সি বর্ডার, ইরানের আশপাশের যে সমস্ত দেশ, তার ভিতরে 8টি দেশ ইরানের এই নিষেধাজ্ঞায় সহযোগিতা করবেন, অর্থাৎ আমেরিকার পক্ষে যাচ্ছে না তারা। আর 8টা দেশ হয়তো নিষেধাজ্ঞা নানান কায়দায়
মেনে নিতে পারে, অর্থাৎ আমেরিকা যা বলছে তাই হয়তো শুনতে পারে। এর মানে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের ব্যাপারে চ্যালেঞ্জের মুখে পড়লেন। তাহলে আমেরিকা কি করবে? এই জায়গায় তারা ইরানের সামনে টোপ দিচ্ছে যে হরমুজ প্রণালী খুলে দিলে এ সমস্ত সবকিছু চলে যাবে। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরানের সর্বশেষ যে অবস্থান সেটি হচ্ছে হরমুজ শুধুমাত্র তখনই খোলা হবে যখন মধ্যপ্রাচ্যের সমস্ত যুদ্ধ বন্ধ হবে, মার্কিন নৌ ব্লকেট যেটা আছে সেটা তুলে নেওয়া হবে এবং ইয়েমেনের যে সমস্যা, এই সমস্যার একটা সমাধান করা হবে। আগের চেয়ে নতুন আরো কিছু যুক্ত হচ্ছে। তার মানে আমেরিকা হরমুজ প্রণালী খোলার ব্যাপারে নতুন নতুন শর্তের মুখে পড়ছে। অন্যদিকে হরমুজ প্রণালী কিভাবে খোলা হবে তার একটা রোডম্যাপ, তার একটা কাঠামো দাঁড় করিয়েছে ওমান এবং ইরান। কি সেই কাঠামো? সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এর সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার থাকবে, সিআইএ প্রধান কেন রাশিয়াতে এসেছিলেন। আমরা আজকে দুপুরে ভিডিওতে বলেছিলাম সিআইএ প্রধানের রাশিয়া সফর সম্পর্কে কেন এসেছিলেন, তার আরো কিছু কারণ। ওয়াল স্ট্রিট জার্নাল, আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল খুব গুরুত্বপূর্ণ পত্রিকা, আপনারা সবাই হয়তো জানেন, খুব প্রভাবশালী পত্রিকা। সেই পত্রিকার বরাত দিয়ে কিছু কারণের কথা উল্লেখ করা হয়েছে, আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আলোচনা ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই যে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে মার্কিন এনবিসি টেলিভিশন, খুব গুরুত্বপূর্ণ একটা নামকরা টেলিভিশন, এই এনবিসি টেলিভিশনের পক্ষ থেকে একটা রিপোর্ট করা হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে গত 6 মাস ধরে যে যুদ্ধটা চললো কম বেশি করে, একটানা 40 দিন, তারপরে তো মাঝে মাঝে যুদ্ধ হলো, সেই যুদ্ধে আমেরিকা ইতিহাসের নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। খেয়াল করুন, শত শত কোটি ডলার ব্যয় করেও এইগুলো ঠিকঠাক করা, পুনর্নির্মাণ করা, রিবিল্ড করা সম্ভব হবে না। এর ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি আগেই বলেছি, যে মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন জায়গায় সিআইএ এর বিভিন্ন দপ্তর ছিল, কেন্দ্র ছিল, সেন্টার ছিল। এই সমস্ত সেন্টার, এই সমস্ত কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খুবই দামি দামি হাইফাই, অত্যাধুনিক এবং সুরক্ষিত শক্তিশালী বিল্ডিং ছিল এ সমস্ত, বাট ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা এগুলো সব চুরমার হয়ে গেছে। অনেক কিছু আর পুনর্নির্মাণ করা যাবে না, আর অনেক কিছু পুনর্নির্মাণ করতে হয়তো পারবে আমেরিকা, বাট তার জন্য প্রচুর কাঠখড়ি পোড়াতে হবে, বহু অর্থ খরচ হবে এবং বহু সময় সাপেক্ষ ব্যাপার। এই ক্ষয়ক্ষতির ভেতরে যেমন আছে আমেরিকার বিভিন্ন রকমের গোয়েন্দা এবং নজরদারি বিমান, তেমনি যুদ্ধ বিমান, তেমনি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান, তেমনি পরিবহন বিমান, তেমনি রয়েছে হেলিকপ্টার। আর ইরানের আকাশে মার্কিন বা ইসরায়েলি ড্রোন গেলেই তো সেটাকে খেয়ে ফেলেছে, বহু সংখ্যক ড্রোন। এর পাশাপাশি বাহরাইনে যে ৫ম নৌবহরের ঘাঁটি ছিল, সেই ঘাঁটিতে ক্ষয়ক্ষতির মাত্রাটা কি, এটা আসলে কখনোই আমেরিকা এগুলো প্রকাশ করবে না। কাতারের যে আলুদেই বিমান ঘাঁটিতে আমেরিকার সেন্টকমের যে সদর দপ্তর ছিল সেটাই বা সরিয়ে জর্ডানে নিল, তারপরে সেখান থেকে এখন দিয়াগো গার্সিয়া দ্বীপে নিয়ে গেছে। কোন অবস্থার ক্ষয়ক্ষতির মুখে পড়লে এগুলো করতে বাধ্য হয়। এবং ইন্টারেস্টিংলি বিষয়টা খেয়াল করুন যে এইগুলো ইরানি হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো ঠেকাতে পারেনি আমেরিকা। আপনারা ভাবুন, ইসরায়েল এবং আমেরিকা, আমি সবসময় বলি, ইসরায়েল এবং আমেরিকা দুইজন মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে যখন এইরকম ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, তাহলে তাদের নিরাপত্তা ব্যবস্থা আসলে ইরানের সামনে কতটা ঠুনকো। অনেকে অনেক রকম কথা বলে। এই কয়েকদিন আগেও আমাকে বলো, ভাই আপনি তো ফেসবুক দেখে কথা বলেন, আপনার এখানে তথ্য নেই, বাস্তবতার সাথে মিল নেই, এটা নেই সেটা নেই, বহু কথা। কিন্তু আপনারাই বলুন যে আমেরিকা যদি এইরকম অবস্থায় থাকতো তাহলে কি তারা যুদ্ধ বন্ধ করতো? তারা হরমুজ খোলার জন্য এত এত তেলাতেলি করতো, এত
পাকিস্তানের সেনাপ্রধানকে, পাকিস্তানের মন্ত্রীদেরকে এত অনুরোধ করতো, বারবার ইরানের কাছে যেতে বলতো যে তোমরা যাও, একটু আলাপ করো, হরমুজ খুলে দেওয়ার ব্যবস্থা করো। সব তো চোরবার করে দেওয়ার কথা। হরমুজ প্রণালীতে ইরান ঠেকিয়ে রেখেছে, তাদের ইরানকে চুরমার করে দেওয়ার কথা না। যারা বাস্তবতা জানে না তারা এই সমস্ত বাহুল্য কথা বলে। যাই হোক, আমি সেগুলোতে কিছু মনে করি না। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ইরানের হামলায় যে নজিরবিহীন ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতিকে আসলে লুকাতে পারছে না আমেরিকা, এবং এটা প্রকাশও করতে পারছে না। আমি একটা কথা বলি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য ভালো যে সে আমেরিকার প্রেসিডেন্ট। সেই দেশের লোকজন এই সমস্ত কোথায় কি হলো না কেয়ার করে না। তাদের খাবার দাবার, তাদের মৌজ মাস্তি ফুর্তি, এগুলো সব ঠিকঠাক আছে কিনা, তারা তাদের জনজীবনে ভালো আছে কিনা এটাই দেখে। তাও তো ভালো নেই, ঝামেলায় পড়ে যাচ্ছে। কিন্তু তারা যদি বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই রকম কোন দেশের নাগরিক হতো, তাহলে ডোনাল্ড ট্রাম্পের এতদিন খবর ছিল, বিক্ষোভ মিছিলে অবস্থা খারাপ করে ফেলত। এতদিন হয়তো তার পদত্যাগই করা লাগতো। যে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে আমেরিকার সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে, এটা কোনো আবেগতাড়িত কথা না, বাস্তবতা। সহজ হিসাবটা করুন না কেন, এক ইসরায়েলের সাথে যেখানে আরব বিশ্ব পুরোটা লড়াই করতে পারে না কয়েকদিনের ভিতরে, কাল ইসরায়েলের চোখে চোখ রেখে সবাই মিলে কথা বলার কোনো সাহস নেই। আর সেখানে ইসরায়েল এবং আমেরিকা দুটোর বিরুদ্ধে একসাথে যুদ্ধ করেছে ইরান। এটা খুব সাধারণ করে ব্যাপার। এবং এখন কি হুমকি দিচ্ছে যে আমরা আমেরিকার হামলার জন্য অপেক্ষা করছি কেন, আমরা যে কোনো মুহূর্তে আমরা হয়তো প্রিএমটিভ, অর্থাৎ আগে ভাগে হামলা চালিয়ে দিতে পারি। হরমুজ খুলতে পারছে না, হরমুজ খোলার শর্ত দিয়েছে, যে হরমুজ খোলার একমাত্র শর্ত হচ্ছে এখন মধ্যপ্রাচ্যের সব জায়গায় যুদ্ধ বন্ধ করতে হবে, তারপরে মার্কিন নৌ অবরোধ তুলে নিতে হবে, ইয়েমেনের সংকটের সমাধান করতে হবে। বাস, ভাবেন একবার, তাহলে হরমুজ খোলা কি সহজ হচ্ছে আমেরিকার জন্য? সমস্ত সবকিছু বাদ দিয়ে, যুদ্ধ টুদ্ধ বাদ দিয়ে এখন আমেরিকা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে কাবু করতে চাচ্ছে। আরো এতদিন তো সেই নিষেধাজ্ঞায় ছিল, তা দিয়ে এখন পারছে না, যুদ্ধ করলো, যুদ্ধ দিয়ে পারছে না, এখন আবার নতুন করে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা কি করবে? এখন বিশ্বের অনেকগুলো দেশ মানবেই না, আমেরিকার নিষেধাজ্ঞা মানবেই না। এবং এখন মার্কিন গণমাধ্যম, মার্কিন বিশ্লেষকরা বলছে যে আমেরিকা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়লো। এতদিন সামরিক চ্যালেঞ্জের মুখে ছিল, এবার এই নতুন নিষেধাজ্ঞা বাস্তবায়নের ব্যাপারে আমেরিকা ইরানের সামনে চ্যালেঞ্জের মুখে পড়লো। এবং ইয়েস, দ্যাট ইজ রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। প্রচন্ড চ্যালেঞ্জের মুখে। চীন মানবে না, কাতার মানবে না, মধ্যপ্রাচ্যের যে সমস্ত নেইবারিং কান্ট্রি ইরানের, তাদের 8টা দেশ মানবে না এই নিষেধাজ্ঞা। তাদের পক্ষে সম্ভব, তারা বলেছে যে ইরানের সাথে তাদের অর্থনৈতিক কানেকশনটা এত ডিপ, এইগুলো বাদ দেওয়া সম্ভব না। যেমন ইরাক কোনো মতে ইরানের থেকে গ্যাস না নিয়ে পারবে না। তাদের বছরে $400 কোটি গ্যাস লাগবে, এটা সাধারণ কোনো ব্যাপার না, শুধু গ্যাস। এইরকম অনেক কিছু আমেরিকার কারণে কেন সবাই ক্ষতিগ্রস্ত হবে। এবং ফ্যাক্ট হচ্ছে কি, আমেরিকার এখন আর সেই সামরিক শক্তি প্রভাব প্রতিপত্তি কিচ্ছু নেই। এই মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ যারা আমেরিকার নিরাপত্তার উপর ভরসা করতো, সেই সমস্ত দেশ দেখেছে যে তার ক্ষমতা, ফলে তারা আমেরিকার উপর আর ডিপেন্ড করছেন, এবং তারা আমেরিকার রক্ত চক্ষুকে আর ভয়ও পাচ্ছে না। তারা বলছে যে তুমি কি, তার আমরা বুঝে গেছি, অত চোখ রাঙায় লাভ নেই। এইরকম একটা প্রেক্ষাপটে ইরানের সামরিক বাহিনী তাদের সামরিক সক্ষমতাকে এখন নতুন করে ঢেলে সাজাচ্ছে। কয়েকদিন আগে তো তারা ডিফেন্সিভ ডক্ট্রিন থেকে অফেন্সিভ ডক্ট্রিনে গেল। এখন তাদের সামরিক সমস্ত সরঞ্জাম, সমস্ত সবকিছু এই যুদ্ধের অভিজ্ঞতার আলোকে আপগ্রেড করছে। তারা বলছে যে এই 40 দিনের যুদ্ধে তারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, এবং এই অভিজ্ঞতার আলোকে তাদের কোন অস্ত্র কোথায় ভালো কাজ করেছে, কিভাবে কাজ করলে ভালো রেজাল্ট আসে, এগুলো তারা ঠিকঠাক করেছে, বুঝেছে, গবেষণা করেছে, স্টাডি করেছে, এবং সেইভাবে তারা সবকিছু সেট করছে। যেখানে দুর্বলতা আছে সেটাকে আপগ্রেড করার চেষ্টা করছে। এবং ইরান বলছে যে তাদের বেশিরভাগ সামরিক সরঞ্জাম নিজেদের তৈরি, নিজেদের প্রযুক্তি। এদিকে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল শেকারচি একটা নতুন তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের সামরিক লক্ষ্যবস্তু হিসেবে আরো 3টে বিষয় যোগ হয়েছে। একটা হচ্ছে বিবিসি, একটা হচ্ছে ব্রিটেন থেকে পরিচালিত ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল সম্ভবত, আর একটা হচ্ছে রেডিও ফারদা, ফার্সিতে ফারদা মানে আগামীকাল। তো শেকারজি সুস্পষ্ট করে বলেছেন যে এই 3টা প্রতিষ্ঠান, বিবিসি ফার্সি সম্ভবত, তারপরে ইরান ইন্টারন্যাশনাল এবং রেডিও ফারদা, এই 3টা প্রতিষ্ঠান সিআই এবং মোসাদের সাথে ডাইরেক্ট কানেক্টেড।
এবং এরা ওদের সোলজার হিসেবে কাজ করে।